গুলি এসে আমার বাচ্চাটার পায়ে লাগে এবং সাথে সাথে ওর পাটা রক্তে ভিজে যায়। ও শব্দ করে হুচট খেয়ে একটু পড়লো। আমি হাঁটতে পারতেছিলাম না, তখন রক্ত বন্ধ করতে পারছিল না। ওখানে নিয়ে যাওয়ার পর ওরা বলেছে ও আর নাই। আগের দিন রাত্রেবেলা ওর বাবাকে বলতেছে আমি আন্দোলনে যাব, যে আমি আর্মি অফিসার হয়ে পুলিশ মারবো। তুমি দেখো না, পুলিশরা আমার ভাইদেরকে মেরে ফেলতেছে। এখানে কারো কষ্টেই আপনি কোনো ভাগ বসাতে পারবেন না। সবার এক একজনে এক এক রকম কাহিনী, কিন্তু কষ্ট এক। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের একটি নতুন পর্বে। আমরা সবাই জানি আজকে হচ্ছে 1 জুলাই, সেই রক্তাক্ত জুলাইয়ের প্রথম দিন। তো এই জুলাই জুড়ে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই জুলাইয়ের স্মরণে আমরা আজকের এই পর্বটি আয়োজন করতে যাচ্ছি। এখানে আমরা একজন জুলাই যোদ্ধারকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তিনি একজন শহীদ মাতা এবং বর্তমান সংসদ সদস্য, নারী আসনের সংসদ সদস্য। তিনি হচ্ছেন বেগম রোকেয়া, এবং তার যে শিশু পুত্রটি জুলাইয়ে শহীদ হয়েছিলেন তার নাম হচ্ছে জাবির ইব্রাহিম। সম্ভবত তিনি সর্বকনিষ্ঠ শহীদ এই জুলাই আন্দোলনে। আমরা জনাব বেগম রোকেয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে বাংলা ভিশনে ডাকার জন্য। আচ্ছা, আপনি তো আপনার শিশুকে হারিয়েছেন। জি। তো আপনার এই যে জুলাই শুরু হলো, আপনার আসলে এই শূন্যতা তো পূরণ হবার নয়, তো আপনি আসলে কেমন বোধ করছেন এই মুহূর্তে? আবার সেই মাস চলে আসলো। আসলে জুলাই মাস বলে কথা না, আমার প্রতিটা মুহূর্তেই আমার জাবিরের জন্য মন কাঁদে, আমি কষ্ট পাই। কারণ ওকে নিয়েই আমার দিনটা, প্রতিদিন যেহেতু ওকে চিন্তা করে, ওর কথা চিন্তা করে, যে ও কি খেলো, ও খুব খাওয়ার খেতে চাইতো না, যার জন্য আমার সবসময় ওকে নিয়ে চিন্তা করতাম যে ও কি মানে কি খাওয়া দাওয়ার মধ্যে কি খাবে, এরপরে আমি ওর 2 ঘন্টা পরে ওকে আবার কি দিব। তো দেখা যেত যে সারাদিন আমি ওকে নিয়েই চিন্তা করছি, যার জন্য এখন জুলাই মাস সেই বিশেষত্ব আমার কাছে নাই। আমি আসলে প্রতিটা মুহূর্তেই ওকে মিস করি। শূন্য, প্রতিটা মুহূর্তেই আমার কাছে শূন্য, এবং শূন্যতা ঘিরে থাকে সবসময়। সবসময় মনে হয় আমার কিছু একটা নাই, আমার জাবির নাই। ওর বয়স কত ছিল তখন? ওর 6 বছর 2 মাস ছিল তখন। 6 বছর 2 মাস মাত্র শেষ হয়েছিল। আচ্ছা, শাহাদাতের ঘটনাটা কিভাবে ঘটেছিল? আপনার জন্য এটা বলা খুবই কঠিন আমি জানি, তারপরে যতটুকু শেয়ার করা যায়। ওর এই শাহাদাত বরণের কাহিনী বলতে গিয়ে আসলে একটু আগে বলতে হয়, কারণ এত ছোট বাচ্চা, ওর তো এগুলো বোঝার কথা না, আন্দোলন বোঝার কথা না, বা ও যে স্লোগান দিতে গিয়েছিল সেগুলো ওর বোঝার কথা না। কিন্তু ওকে যে আমরা ওর এই যে চেঞ্জটা, সেটা এসেছিল আসলে আমাদের পারিবারিক আবহ থেকে। আমার 2 বাচ্চা, বিশেষ করে আমার দেবরের এক মেয়ে আর আমার মেয়ে, ওরা 2 জন, প্লাস আমার দেবরও, ওরাই আসলে আন্দোলনে আসা যাওয়া করতো। আপনার যে মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে, তো ওরা ওইভাবে মানে বেশিরভাগ সময়ই দেখা যেত, তার সাথে ওর চাচি, ছোট চাচিও যোগ হতো, ওদের সাথে নিয়ে যেত, যে বিশেষ করে পানি, খাবার দাবার এগুলো দিত, ওদেরকে নিয়ে যেত। তো ছোট চাচা সবসময় আন্দোলনে যেত। কিন্তু আমাদের মানে এই যে ব্যাপারটা, যে সব সময় যে বাচ্চাগুলোকে মেরে ফেলতেছে, আমরা দেখতেছি টিভিতে কিংবা আমাদের মোবাইলে সব সময় একটা ব্যাপার ছিল যে এরকম, যে আজকে কি হচ্ছে, কালকে কি হচ্ছে। আমার মেয়েটাকে সবসময় আমি ধরেন আমি রান্না করছি, দৌড়ে এসে বললাম জামু কি হচ্ছে এখন, ও আমাকে মেসেজ দিচ্ছে। সবসময় একটা মানে আমাদের ভিতরে একটা উৎকণ্ঠা কাজ করতো, যে ওই সময়টা যে কি হচ্ছে, মানে আমাদের দেশটাতে কি হচ্ছে, এইরকম কেন হবে। এইভাবে আমাদের বাচ্চাগুলোকে, যেদিন আপনি আবু সাইদকে মেরে ফেললো, সেদিন আপনি বিশ্বাস করবেন না, আমরা হাউমা করে কেঁদেছি যে আমাদের নিজের দেশে
আমাদের দেশে আমাদের বাচ্চাগুলোকে আমাদের পুলিশ মেরে ফেলছে, এটা আমরা কোনোভাবেই আসলে নিতে পারছিলাম না। মানে আমরা এতটাই ডিসহার্টেড ছিলাম যে এটা নেওয়াটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। জি। তো আমরা সব সময়, তারপরে ফারহান ফায়াজ ছিল, মুগ্ধ আমাদের এলাকায়, ইভেন ওকে কবর দেওয়া পর্যন্ত যাচ্ছিল না মুগ্ধ যেদিন উনি মারা গেছিল। তো এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা এতটাই পেনিক ছিলাম যে এটা তো হওয়া উচিত না, মানে একটা স্বাধীন দেশে এই বাচ্চাগুলোকে এভাবে পাখির মতো গুলি করে মেরে ফেলছে। ওদের তো ওরা যে আন্দোলন করছিল সেই আন্দোলন তো যৌক্তিক ছিল, কিন্তু এই যৌক্তিকতার আড়ালে ওনারা তো ইচ্ছে করলে পারতো ওদের সাথে কথা বলতে, ওদেরকে নিয়ে বৈঠক বসাতে বা মিটিং করতে পারতো, কিন্তু এটা ওরা করেনি। ওরা আমাদের বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। এটা যে আমাদের ফ্যামিলির ভিতরে, মানে পুরো ফ্যামিলি, আমার নিচতলায় আমি থাকি, দোতলায় আমার ছোট ভাইটা মানে আমার জাবিরের ছোট চাচা, তিনতলায় ওর মেজো চাচা থাকতো, মানে আমরা পুরোপুরি মোটামুটি এরকম একটা ফ্যামিলির মতো। তো ও আমরা পুরোটাই মানে এমন একটা ব্যাপার ছিল যে মনে হতো যে আমরা ভিতরেই মনে হয় আমরা আন্দোলন করছি এরকম। তো আমরা চিন্তা করতাম, বিশেষ করে আমরা চিন্তা করতাম যে আমাদের এখন কি করণীয়, আমরা এখন কি করব। এইভাবে যদি চলতে থাকে আমরা নেক্সট প্রজন্মের কাছে কি জবাব দিব। আমার মেয়েরা ওরাও বলতো যে আম্মু এইভাবে আমাদের তো আসলে কিছু করার নাই, এখন আমাদের কিছু করা উচিত। তো লাস্ট আগের দিন আমরা মোটামুটি একটু পরিকল্পনা করলাম যে আমরা ও সব সময় ওরা তো আন্দোলনে যায়, কিন্তু ও আগের দিন রাত্রেবেলা ওর বাবাকে বলতেছে আমি আন্দোলনে যাব। আপনার মেয়ে? না, আমার ছেলে বলতেছে যে আমি আন্দোলনে যাব। তখন ওর বাবা ধমক দিয়ে বলছে তোমাকে আন্দোলন যেতে হবে না, রাত বাজে তখন 12টা, যেতে হবে না, তুমি ঘুমাও। তো জাবিরটা বলতেছে যে আমি আন্দোলনে যাব। তো ওর ভিতরে একটা আসছে, মানে যে এরকম একটা ব্যাপার যে আন্দোলনে যাওয়া, এটা একটা ওর মধ্যে ছিল। আচ্ছা, সেদিন গেল, তার সকালবেলা ও ঘুম থেকে উঠে আমাকে প্রথমেই ওর বোনের সাথে ঘুমায়। ওর ঘুম থেকে উঠেই ও এসে দেখে ওর বাবা কম্পিউটারে, ওর বাবাকে বলছে, ওর পাশেই ওর চাচার হেলমেট রাখা। তো বলতেছে যে বাবা ও হেলমেটটা পরে বলতেছে যে বাবা তুমি আমার একটা ছবি নাও। তো ওর বাবা একটু মাউস টাউস রেখে বলতেছে কেন তোমার ছবি নিব কেন? ও বলতেছে আমার ছবি নাও, আমি আর্মি অফিসার হব, এই কথা বলছে। তখন বলছে কেন তুমি আর্মি অফিসার হবা কেন? ওর বাবা বলে যে আমি আর্মি অফিসার হয়ে পুলিশ মারবো। সেদিন সকালবেলার কথা ও বলতেছে। আমি তো বাবা একটু অবাক হয়েছে যে তুমি কেন পুলিশ মারবা? ও তখন বলতেছে তুমি দেখো না পুলিশরা আমার ভাইদেরকে মেরে ফেলতেছে। এতটুকু বাচ্চা সে বুঝেছে যে পুলিশরা ওর বাবা ভাইদেরকে মেরে ফেলছে। 6 বছরের বাচ্চা। তারপরে তো আগের দিনই তো নাহিদ ডাক দিয়েছে, একদম লং মার্চে ডাক দিয়েছে। আমরা মোটামুটি সকালবেলা প্রস্তুত যে আমরা লং মার্চে যাব। তারপর আমরা সকালবেলা রেডি হচ্ছি, তখন ওর বড় ভাই ওকে প্লেকার্ড লিখে দিয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস, সেটাও লিখছে ও। তখন ওইটা ও হাতে নিয়েছে। আর ওর দাদু ছিল প্যারালাইজড, ও দাদুকে আমরা সবাই রেডি হয়ে বার হয়ে গেছি। আমি একটু তাড়াহুড়া করে বের হয়েছি যাতে ওর দাদু আমাকে নিষেধ করতে না পারে। তারপরে আমি বের হলাম, ওর দাদু ওকে বলতেছে যে তুমি কোথায় যাচ্ছ দাদু আমাকে ফেলে? ও তখন ওর দাদুকে বলতেছে দাদু তুমি চিন্তা করো না, আমি চলে আসবো, একটা পুলিশ মেরেই চলে আসবো। তখন ওর দাদু আর কিছু বলে নাই, বলে তুমি তাড়াতাড়ি এসো কিন্তু, এই কথা বলে আমরা সবাই রওনা দিলাম। এর মধ্যে ওর ছোট চাচি আমাকে বলতেছে যে আপা ওকে নিয়েন না, ও তো ছোট মানুষ, ওকে নিয়েন না। আমাকে ও তো যেভাবে লাফাচ্ছে ও তো এখন থামবে না। আচ্ছা আমি কিছুক্ষণ ওকে সামনে নিয়ে হাঁটায় নিয়ে আবার চলে আসবো, ওকে রেখে যাব। তো আমরা সবাই সেদিন জসীমউদ্দিনের ওই মোড়টাতে গেলাম। ওইখানে গিয়ে দেখি তো মানে লোকে লোকারণ্য, মানে এত মানুষ। এটা কোন খিলগা এলাকায়? না, এটা হলো আপনার উত্তরা জসীমউদ্দিন রোডে। এত মানুষ, মানে
ওর বাবার, জাবিরের বাবার বন্ধুদের বাচ্চারা, তারপর ওর ছোট চাচার বন্ধুদের বাচ্চারা, মানে সবাই, মেজো চাচা, সবাই ওখানে একসাথে, আমরা সব একসাথে। তো কোন ফাঁকে 2টা বেজে গেছে, তার মধ্যে তো লং মার্চ নাই, সেটা বিজয় দিবসে পরিণত হয়েছে। মানুষ মানে হচ্ছে কি রঙিন জামা পরে বের হচ্ছে এরকম, সব একসাথে লাল জামা, সে কেউ মানে আমার কাছে মনে হচ্ছিল কি যে মানুষ মনে হয় বাধাহীন হয়ে গেছে, এইরকম একটা 5 ব্যাপার ছিল। আগস্টের কথা। 5ই আগস্ট যেদিন জি। আপনার হাসিনা যেদিন পালালো, মানে হুম। ওই যে 2টার সময় সেটার লং মার্চ না দেখে এটা বিজয় মিছিলে পরিণত হলো। জি। তো মানে ওই সময়টায়, হুম। ওই 2টা 2:30টার সময় মানুষ ইচ্ছা মতো জিনিসপত্র বিলাচ্ছিল, যেমন ধরেন পানি, খাবার। সফট ড্রিঙ্কস গুলো, তারপর খাবার দাবার, মিষ্টি, এগুলো, চকলেট, এগুলো বিলাচ্ছিল। তো ওরা খুব মজা করছিল এগুলো নিয়ে, সবাই যার যার মতো পানি টানি এগুলো দিচ্ছে, খুব মজা করতেছিল। ইন দ্য মিন টাইম ওরা, ওর বোনেরা সব গণভবনে, ওর চাচারা সবাই, ওর চাচা চাচিরা আর ওর বোনরা সবাই গণভবনের দিকে রওনা দিল। আর আমরা তখন, আমাদেরকে বললো আপনারা বাসায় চলে যান, যেহেতু বাচ্চাদের সহ আছেন, আপনি বাসায় চলে যান। আমার আমার 2 ছেলে আর আমার দেবরের এক ছেলে, তো আমরা 3জন, আর আমি, ওরা 3জন আর আমি। তো আমাদেরকে বললো যে আপনি বাসায় চলে যান। তখন আমি করলাম কি, ওর বাবাকে ফোন দিলাম যে তুমি দেখেছো, আমরা তো আর 71 দেখিনি, কিন্তু দেখো এই প্রজন্ম চলে যাবে, তুমি কিন্তু এই দৃশ্য আর দেখতে পারবে না, যে এত সুন্দর দৃশ্য তুমি দেখে যাও। আমি আরো ওর বাবাকে ডেকে আনলাম। ও বাবা আমাদের সাথে 3টার সময় জয়েন করলো। তখন ওরা ওই জসীমউদ্দিনের একটা ব্রিজ আছে, তখন এটা ফুটওভার ব্রিজ, হ্যাঁ ফুটওভার, এখন যেটা ঠিক হয়েছে, তখন এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। ওরা ওই ইয়েটাতে, ওরা মানে তখন তার ওঠার জায়গা ছিল না, ওরা উপরে, ওদেরকে উঠালাম, মানে উঠতে হলো ওদেরকে ওইভাবে। ওরা সবাই উপরে উঠলো, উঠে ওখানে থেকে আরো মজা করতেছে ওরা, আন্দোলন। 4টা যখন বেজে গেছে, আমি বলতেছি ওকে নামাও, ওদের তো খিদা লাগছে, ওদেরকে খেতে দিতে হবে, আমরা চলো বাসায় যাই। কিন্তু ওর বাবা একটু বললো, একটু করে বললো, তুমি এরকম করে বলতেছো, ও তোমার ছেলেই তো নামে না, ও তো আরো আন্দোলন দেখবে। কিন্তু ওর কিন্তু খিদা লাগছে, সেই সকালবেলা বের হয়েছি আমরা। তখন ওর বাবা আমাকে এইভাবে বলাতে আমি আবার একটু চুপ হয়ে গেলাম। 4:30 যখন বাজে, তখন এদিক দিয়ে সবাই বলতেছে যে এই গুলির আওয়াজ হচ্ছে। তখন ওরা নিচে নামার চেষ্টা করতেছে, আমি ওকে কোলে নিয়ে নিচে নামালাম। ওর বাবা ওকে হাত ধরে নিয়ে গেল। ওর বাবা আমাকে একটু, আমি একটু পিছনে পড়ে গেছি, আর ওরা সবাই সামনের দিকে দৌড়াতে লাগলো। আমি একটু পিছনে পড়েছি, আমার না বিশ্বাস হচ্ছিল না যে এখন কেন গোলাগুলির আওয়াজ হবে। 2টার সময় এরকম হয়ে গেছে, তো ও হাসিনা চলে গেছে, তাহলে এখন কেন গোলাগুলির আওয়াজ হবে এরকম। আমি বিশ্বাস করি, আমি বুঝতে হয়তো বিজয় মিছিলে, বিজয়ের উল্লাসেই হয়তো বাজি টাজি ফোটাচ্ছে, এরকম কিছু। তারপর আমি হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখলাম, আমার এপিপিএন এর ভিতর থেকে একটা গুলি এসে আমার বাচ্চাটার পায়ে লাগে, এবং সাথে সাথে ওর পাটা রক্তে ভিজে যায়। আমি তাকিয়ে দেখি যে ওর পাটার সাথে সাথে রক্তে ভিজে গেল। ও শব্দ করে সামনে হোঁচট খেয়ে একটু পড়লো। আমি আর ওখানে দাঁড়ায় থাকতে পারছিলাম না, আমি হাঁটতে পারতেছিলাম না। তখন ওর বাবাকে, ও 2 কদম আটটু হাঁটার চেষ্টা করলো, কারণ ওর বাবা তো আর বুঝে নাই, ওর বাবা বুঝতেই পারে নাই, ভাবছে কি হয়তো হোঁচট খেয়ে পড়ে গেছে, ব্যথা পাইছে। হ্যাঁ, তারপর যখন ওর হাঁটতে পারতেছিল, তখন ওকে কোলে নিয়ে যখন দেখে ও নিস্তেজ হয়ে যাচ্ছে, তখন আমরা সবাই ওকে নিয়ে কুয়েত মেডিকেলে নিয়ে গেলাম। ওইখানে ওকে চিকিৎসা দেওয়া হলো, কিন্তু কোনো ট্রিটমেন্ট, মানে রক্ত বন্ধ করতে পারছিল না, মানে ট্রিটমেন্ট দিয়েছে, মানে রক্ত বন্ধ হচ্ছিল না। তারপর আমাকে বললো যে ওকে আইসিইউতে নিতে, কিন্তু আইসিইউতে যখন গেলাম আমরা, তখন দেখি যে ওদের আইসিইউতে বড়দের আইসিইউ, ছোটদের কোনো আইসিইউ নাই। ইভেন ওদের যে কোনো ইনস্ট্রুমেন্টই নাই, যে বাচ্চাদের মাপার
মানে প্রেশার মাপার কোনো ইনস্ট্রুমেন্ট নাই। বলে কি এটা তো বড়দের আইসিইউ, আমরা তো ওকে কোনো চিকিৎসা দিতে পারছি না। তখন আমি বললাম যে তাহলে ওকে ছেড়ে দেন, কিন্তু অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না তখন ওই মুহূর্তে। ইন দ্য মিন টাইম ওর চাচারা সব ব্যাক করছে, সবাই ব্যাক করছে, কিন্তু আমরা কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না। তারপর ওকে নিয়ে অ্যাম্বুলেন্স অনেক কষ্টে জোগাড় করার পর ওকে নিয়ে আমরা কিষান হসপিটালে যাওয়ার পর ওরা বলতেছে যে ওদের ওখানে আইসিইউ খালি নেই। এরপর আমরা ওকে ঢাকা স্পেশালিস্ট হসপিটাল নিয়ে যাই। ওখানে নিয়ে যাওয়ার পর ওরা বলেছে ওয়ার নাই। মানে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। ডোবান্ত। অথচ আমাদের সবার, আমাদের পুরো ফ্যামিলির রক্ত পজিটিভ। মানে যদি রক্ত দেওয়া যেত রক্ত হয়তো দেওয়া যাইতো। গেলে হয়তো ওকে বাঁচানো যেত। তো আপনার মতো তো আপনি যেমন সন্তান হারিয়েছেন এই জুলাই আন্দোলনে, আরো অনেক মা তার সন্তানদেরকে হারিয়েছে। তো আপনাদের সবার দুঃখ তো একই রকম, বেদনা তো প্রায় একই রকম। জি, সবারই কষ্ট এক। এখানে কারো কষ্টেই আপনি কোনো ভাগ বসাতে পারবেন না। সবার এক একজনে এক এক রকম কাহিনী, কিন্তু কষ্ট এক। তা আপনার যে বড় দুইটা সন্তান আছে, তারা তার ভাইকে নিয়ে তারা কিভাবে, তারা শূন্যতাটা কিভাবে অনুভব করে? আমার মেয়েটা পুরা ট্রমাতে চলে যায়, পুরা এক ঘরে বন্দি হয়ে যায়। ওকে এত বেশি আদর করতো, আমি মাঝে মাঝে বলতাম কেন এত এত আদর করো। আমি ওকে আদর করলে ওর হিংসা লাগতো, যে ওকে ও শুধু ওর মানে ওকে শুধু ওই আদর করবে, আর কেউ আদর করবে না। এবার আমি ওর সামনে আদর করতে পারতাম না। সেই মেয়েটা আমার পুরোপুরি ট্রমাতে চলে যায়। ও একা ঘরে বন্দি হয়ে যায়, কারোর সাথে কথা বলে না। তারপরে ওকে মোটামুটি আমরা একটু চেঞ্জ আনার জন্য, ওর জন্য এই জাবির উসিলাই ওর ওর এখন যেখানে ওকে বিয়ে দিয়েছি, ওরা এসেছিল, তো দেখা সাক্ষাৎ করার পরে আমরা মোটামুটি একটু করেই বিয়ে দিয়ে ফেলেছি, যে ও একটা পরিবেশটা চেঞ্জ হোক। তো মোটামুটি ওকে পরিবেশ মানে এখন ও শ্বশুরবাড়িতে আছে, মানে এইভাবে ওকে আসলে মেকআপ দেওয়া চেষ্টা করা। আর আমার ছোট ছেলে মানে মেজো ছেলে, যে ও তো সবসময় ওর সাথে খেলতো, মানে ওর বয়স কত? ওর বয়স এখন 13 বছর। তো ওর মানে ওরা দুইজন একসাথে ফুটবল খেলা বলেন, একসাথে বাইরে যাওয়া বলেন, ওরা একসাথেই করতো। যদিও ওরা অনেক ছোট, কিন্তু ওরা দুই ভাই একসাথেই, ওকে ঘোড়ায় চড়াতো, ওর পিঠে উঠতো, একসাথেই খেলতো। ও যখন থাকলো না তখন ও আমার পিছন পিছনে ঘুরতো, আম্মু আমি এখন কি করব। তখন আমি এইভাবে যদি বাচ্চাটাকে একা রাখি তাহলে ও তো হয়ে যাবে। তখন আমি আমার বোনের বাচ্চাটাকে নিয়ে আসি আমার কাছে, ওদের দুজনকে একসাথে করে দিই। ওরা দুজন একসাথে এখন গল্প করে, একসাথেই করে। এখন মোটামুটি ও আগের থেকে একটু ভালো আছে। এইভাবে দুজনকে এবারে দুইভাবে মেকআপ দিলাম। আচ্ছা, জাবিরের বাবাকে কিভাবে সামলাচ্ছেন? জাবিরের বাবা আসলে ও যখন চলে যায় তারপরে ওকে মানে জাবিরকে ওকে যেখানে যেখানে ডেকেছে ওকে, ও সেখানে গিয়েছে। মানে জাবিরের বাবা নিজে নিজেই মোটামুটি মেকআপ করে নিয়েছে নিজেকে, মানে যে ও বাইরে বাইরে বেশি থেকেছে। ও যখনই ওর মামলাগুলো ব্যাপার এসেছে তখন বেশিরভাগ সময় ওকে বাইরে থাকতে হয়েছে মামলার কাজে, তখন ওর জবটা ও ছেড়ে দিতে হয়েছে, মানে জবটা আর করতে পারে নাই। তো ওইভাবে ও যখন বাইরে বাইরে থেকেছে সারাক্ষণ, মানে সবার সাথে থেকেছে।
যার জন্য ও নিজে নিজেই মোটামুটি নিজেকে তৈরি করে নিয়েছে। তারপরেও সে এখনো ওর কথা মনে হলে থমকে যায়, একসাথে চুপ করে বসে থাকে, কান্না করে, হঠাৎ করে হাউ করে কান্না করে উঠে বের। আচ্ছা, আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করি। আচ্ছা, জাবির আপনাদেরকে ছেড়ে চলে গেল, তো আপনি নারী আসনের সংসদ সদস্য হলেন জামাত ইসলামের মনোনীত হিসাবে। আপনি কি আগে থেকে রাজনীতিতে ছিলেন? আমি কখনোই রাজনীতি করিনি, মানে আমি ছাত্র জীবন থেকেও আমি রাজনীতিতে যুক্ত ছিলাম না। আমি সবসময় একটু ইন্ট্রোভার্ট টাইপের আর কি। কখনো আমি আছে না যে মানুষ খেলতেছে গিয়ে খেলি, তাও খেলিনি, আমি বাইরে দূরে থেকে দেখেছি। হুম। মানে মানুষ খেলছে, আমি দূরে থেকে দেখেছি, নিরাপদ দূরত্বে থাকার হ্যাঁ চেষ্টা করছেন। ওই রকম আর কি। হুম। আমার রাজনীতিতে যাওয়ার বা রাজনীতিতে আসার কোনো ইচ্ছা কোনোদিনও ছিল না, মানে কখনোই ওইভাবে নিজেকে ওই জায়গায় দাঁড় করাইনি। তো আপনি কি জামাতের রাজনীতির সাথে আপনি কেমনে, জামাত আপনাকে কেন পছন্দ করলো, কিভাবে চয়েস করলো? এটা সম্ভবত জাবিরের, মানে সম্ভবত না, আমি বলবো যে জাবিরের কারণেই। হুম। কারণ জাবিরের বাবা জাবিরকে নিয়ে ওর যা যা কিছু এখনো পর্যন্ত যা কিছু সে জাবিরকে নিয়েই করেছে। যত মিটিং সেমিনার যা ছিল জাবিরকে নিয়ে, যেখানে যেতে বলেছে ওতে গিয়েছে। তো আমি মনে করছি যে আসলে ওনারা হয়তো আমাকে সিলেক্ট করেছে ওই জাবিরের কারণে। তা তো বটে, জি মানে কিন্তু আরো অনেক শহীদ আছে, আপনাকে সিলেক্ট করার কারণ কি আপনি জানেন? না, আমাকে ওইভাবে আসলে বলা হয়নি যে আমাকে কেন ওনারা সিলেক্ট করেছে। হঠাৎ করে আমাকে ওর বাবাকে ফোন দিয়েছে যে যে আপনার সাথে জামাতে আমি কথা বলবেন। তখন উনি ফোন দিয়েছেন, জামাতে আমি ওনাকে ফোন দিয়েছে, বলেছে যে আপনার মা কেমন আছে। তখন উনি বলেছে আম্মা তো নাই, আম্মা মারা গিয়েছে নভেম্বরেই গত মারা গেছে। তখন বলতেছে যে না আমি তো দেখে আসলাম, বলে কি না আপনি দেখে আসার পরেই উনি মারা গিয়েছে। তো আমার কথা যে আমি তো জাবিরের মা কেমন আছে, বলে কি, ও তো একটু অসুস্থ। আমি তখনও ডিপ্রেশনের ওষুধ মানে আমি ডিপ্রেশন ভুগছিলাম। তখন উনি বললো যে জাবিরের মার দিকে খেয়াল রাখেন। এই তারপর দিনই তার সেদিনে রাত্রেবেলায় ওই ওদের ওখান থেকে ফোন এসছে যে আমার এনআইডিটা দেওয়ার জন্য। তখন উনি এনআইডি দিয়েছে। আমরা ভেবেছি যে ওনাদের সংগঠনে ডাকার জন্য বা ওনাদের সাথে কাজ করার জন্য হয়তো ডেকেছে। তো আমার তো আর ডাকলেও সমস্যা নাই, আমি তো কাজ করতেই পারে, এরকম একটা ব্যাপার ছিল আর কি, বা কথা বলবে এরকম ছিল। কিন্তু সকালবেলা ওনাদের যে মহিলা বিভাগের প্রধান নুরুন্নেসা সিদ্দিকা, উনি আমাকে ফোন দিয়ে বলেছে যে আমার একটু ইন্টারভিউ টাইপ নিয়েছে, নেওয়ার পরে উনি বলেছে যে আমরা তো এরকম সংরক্ষিত নারী আসনে আপনাকে সিলেক্ট করার চিন্তা করছি, তো আমি জানাবো। আমরা অনেকেরই ইন্টারভিউ নিয়েছি, তো আপনাকে আমরা জানাবো। ঠিক 2টার সময় ওনারা বলেছে যে আপা কি করছেন। আমি বলছি যে তো ভাত খাবো এখন। তো বলতেছে যে ভাত খেয়ে ফেলেছেন, না। বলে কি যে আপনার জন্য তো একটা সুখবর দিচ্ছি আপনাকে, যে আমরা তো আপনাকে সিলেক্ট করেছি। এইভাবেই আর কি শুরু, মানে আগে থেকেই কোনো ইনফরমেশন যে ওইভাবে তাও না, এভাবে। তো আমি আসলে ব্যাপারটা পজিটিভলি নিয়েছি যে ওনারা যেহেতু আমাকে সম্মান, বিশেষ করে জুলাইকে যদি সম্মান, শহীদ পরিবারকে যদি ওনারা সম্মান করতে চেয়েছেন, আমি নিয়েছি ব্যাপারটা এটুকু। তো আমরা তো জানি যে আপনার পরিবার কিছুটা বিএনপি ঘেঁষা ছিল, তো সেখান থেকে জামাতের সাথে যুক্ত হওয়া। আমি আসলে ভেবেছি এখানে যে জামাতে ইসলামী কিন্তু আমাকে ওনাদের পরিবার হিসেবে নেয়নি। হ্যাঁ, উনি শহীদ পরিবার হিসেবে নিয়েছে। সেই জন্য আমি এটাকে ইন্ডিভিজুয়ালি মনে করেছি যে এটা পুরোপুরি আলাদা। সেই জন্য আমি আসলে ওনাদের সাথে জয়েন করেছি, অ্যাটলিস্ট আমি জুলাইকে নিয়ে কথা বলতে পারবো এই আকাঙ্ক্ষা নিয়ে। তা আপনি সংসদে জুলাই নিয়ে কি বলেছেন এ পর্যন্ত? আমি আসলে সংসদে কিন্তু সবসময় কথা বলা যায় না, মানে অনেক লিমিটেশন আছে, অনেক
নোটিশের ব্যাপার আছে, অনেক হুম। অনেক কিছু না, আছে, বাট এর মধ্যে অনেক। একদিন কথা বলেছেন স্পিকার, আবার সেটা স্পেসিফিক করে বলেছে। জি, জি। মানে ব্যাপারটা ওরকম যে খুব বেশি যে আপনি স্পেস আছে কথা বলার তাও না। হুম। তো আহ, আমি দুটো সুযোগ পেয়েছি কথা বলার। তো ওইখানে আমি আসলে জুলাইয়ের পুরো ব্যাপারটা বা জুলাইয়ের যে সমস্যাগুলো ওগুলো আমি তুলে ধরেছি। তো ওখানে তুলে ধরার পর একটু সমস্যা হয়েছিল যে আমি আইনি সুরক্ষা চেয়েছি, রাজনৈতিক সুরক্ষা আমি চেয়েছিলাম, কিন্তু আইনমন্ত্রী আমাকে বলেছে যে ওনার সবগুলো দাবি আমরা মেনে নিব, মেনে নেওয়ার চেষ্টা করব, মেনে নিব এই কথা বলেছে ওই কথার প্রেক্ষিতে। তো সেটা আমার জন্য একটু প্লাস হয়ে গিয়েছে যে অ্যাটলিস্ট আমার দাবিগুলো ওনারা মানবেন কথা দিয়েছে। তো এর মধ্যে অনেক দাবি আমার ছিল, বিশেষ করে বিচার। তারপরে জুলাই ফাউন্ডেশন নিয়ে আমি কথা বলেছিলাম যে জুলাই ফাউন্ডেশনটাকে বাঁচাতে হবে, জাদুঘর ওপেন করতে হবে। জুলাই স্মৃতি জাদুঘর যেটা হয়েছে এটা খুব সুন্দরভাবে হয়েছে এবং এটা ওপেন করাটা খুব জরুরি, এটা কথা বলেছি। নারী যে যোদ্ধারা ছিল তাদেরকে পুনর্বাসন করার কথা বলেছি। জুলাই যে উম, জুলাইয়ের যে বাচ্চারা আছে যারা এখনো শিক্ষা দিকে পিছিয়ে আছে ওদের শিক্ষার কথা বলেছি, চিকিৎসার কথা বলেছি। আমি মোটামুটি সবকিছু তুলে ধরেছি। তো ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে ওনা আমার দাবি মেনে নেবেন। আচ্ছা, তো এই পরিস্থিতিতে অনেকেই বলেন যে মানে জুলাইয়ের বিপ্লব নিয়ে 2 বছরের মাথায় কেউ কেউ হতাশা ব্যক্ত করেন। আপনি একজন শহীদের মা হিসাবে আপনার মূল্যায়ন কি? আমি হতাশ হতে চাই না, হুম। কারণ সরকার মাত্র 4 মাসের বা হুম। 4 মাসে একটু বেশি হবে, কিন্তু আমি হতাশ হতে চাই না, কারণ ওনারা কিন্তু জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে। হুম। ওনাদেরকে আমাদের সুযোগ দিতে হবে, একটু সময় দিতে চাই। আমরা হতাশ না হই, আসলে সুযোগটা দেই ওনাদের। আচ্ছা, তো আপনার যে সংসদীয় কার্যক্রম বা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নতুন সরকারের আমলে যেভাবে চলছে, আপনার মূল্যায়ন কি? দেশ সঠিক পথে যাচ্ছে? এখন যে ব্যাপারটা আছে যে বিরোধী দল এবং সরকারি দল যেটা একটু হবেই, মানে একটু কথা কাটাকাটি, একটু ওটা হবেই, সমালোচনা, এটা তো হুম, হবেই। হুম, কিন্তু আমি মনে করছি বিরোধী দলের যে গঠনমূলক সমালোচনা হচ্ছে হুম। সেটা জরুরি। এবং বিরোধী দল কিন্তু বলছে যে সরকারি দল তারা ভালো করুক, হুম। এবং ভালো করা মানেই হলো আমাদের দেশে এগিয়ে যাওয়া। তো আমি যেটা এখন দেখছি যে সরকারি দল এবং বিরোধী দল ওনারা যখন কথা বলেন তখন আমার কাছে মনে হয় যে এই সংসদীয় যে পদযাত্রা এটা উত্তরণ ঘটা খুব স্বাভাবিক, এবং আমি আশা রাখি যে হয়তো ভালো কিছু হবে। প্রধানমন্ত্রীর কর্মতৎপরতা আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এখনো আমার কাছে ভালোই লাগছে। উনি চীনে গিয়ে মোটামুটি সফল। তারপরও সফলতা তো দেখা যাক আমরা পরবর্তীতে কি দেখছি। তো উনি এই পর্যন্ত যা করছে তা আমার কাছে পজিটিভ মনে হয়েছে। আচ্ছা, আপনি জামাতের রাজনীতির সাথে ছিলেন না, কিন্তু জামাতের সংরক্ষিত আসনের সংসদ সদস্য। এখন কি আপনি জামাতের রাজনীতির সাথে যুক্ত হবেন বা হচ্ছেন, বা তারা কি আপনাকে তাদের রাজনীতির মধ্যে নিতে চাচ্ছে কিনা? সত্যি কথা বলতে ওনারা কিন্তু আমাকে এখনো বলেনি যে আপনারা আমার রাজনীতি করেন। হুম। ওনারা আমাকে এই কথা বলেনি, কিন্তু আমার কাছে আমি যখন ভিতরে ঢুকেছি আমার কাছে ভালো লেগেছে ওনাদের কথাবার্তা, ওনাদের সহমর্মিতা, প্লাস ওনাদের ইসলামিক আইডিওলজি আমার কাছে খারাপ লাগেনি, ভালো লেগেছে। এখন এটা সময়ের ব্যাপার, দেখি কি করা যায়, মানে আমি এখনো চিন্তা করিনি। আচ্ছা, আপনাদের যে বিরোধী দলের যে একটা সহযোগী সংগঠন আছে এনসিপি, জি, এনসিপির সাথে জামাতের সম্পর্কটা কেমন দেখছেন আপনি? ভালো, একদম গতানুগতিক। যেভাবে ওনারা আমার সাথে বিহেভ করছে উনারা এইভাবেই এনসিপির সাথেও করছে, তেমনি ভাবে আবার জাকপা আছে ওনাদের সাথে। হুম। তাদের সাথে ওনার মানে মোটামুটি একটা কো রিলেশন যেটা বলে, মানে হুম। সহমর্মিতার একটা ব্যাপার, সেটা ওখানে কাজ করছে। আচ্ছা, প্রধানমন্ত্রীকে মূল্যায়ন আপনি করেছেন, বিরোধী দলের নেতা ডক্টর শফিক সম্পর্কে আপনার মূল্যায়ন কি? কি দেখলেন? আমি বলবো উনি একজন অমায়িক মানুষ, খুবই সেন্সিবল, এবং এত বেশি চিন্তাধারা একজন মানুষ।
আমি বিরোধী দল, আমি মনে করি যে সরকারি দল বিরোধী দলের এরকম একজন নেতা পেয়ে ওনারা ভাগ্যবান, আমার কাছে মনে হয়। স্পিকারের কর্মতৎপরতা কেমন? আগের সময়ে আমরা সব সময় শুনেছি স্পিকার নাকি একচোখা সরকারি দলের প্রতি পক্ষপাতিত্ব করে, কিন্তু এবারে স্পিকারকে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আমি এবারে দুইজন স্পিকারের কথাই বলবো আমি। হুম। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার, হুম। ওনারা দুজনেই খুব ভালো পারফরমেন্স করছেন এবং একদম নিউট্রাল থাকার চেষ্টা করছেন নিউট্রাল থাকার, এবং ওনারা, আমি মনে করি, আমার দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে ওনারা সেটা পারছেন। আচ্ছা, তো আমরা শেষ করতে চাই, তার আগে আপনার যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন। আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আমরা ৭১কে আমরা কখনোই ৭১ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু এনে দিয়েছে। ৭১কে আমরা ভুলে যাব না কখনোই, কিন্তু ২৪কেও আমাদের ধরে রাখতে হবে, কারণ ২৪ আমাদের স্বাধীন সার্বভৌমত্ব ধরে রক্ষা করেছে। তো এই বাচ্চাগুলোর জীবন বা এই শহীদদের জীবন রক্ষা করা আমাদের, শহীদদের এই রক্ত আমরা বৃথা যেতে দিব না। আসুন সবাই মিলে আমরা দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। ধন্যবাদ বেগম রোকেয়া এমপি, শহীদ জাবিরের মা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। তো একজন শিশু শহীদের মায়ের উচ্চারণের সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাচ্ছি, আমরা আসলে দেশটাকে একটা উন্নত সমৃদ্ধ দেশে হিসাবে দেখতে চাই, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই আজ এ পর্যন্তই, শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন সে আশাবাদ ব্যক্ত করছি।